আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সাধারণ জ্ঞানের নতুন একটি ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ভারতবর্ষে আলেকজান্ডারের আক্রমণ নিয়ে। যে আলেকজান্ডার হচ্ছে গ্রিসের অধিবাসী, আলেকজান্ডার ভারতে আক্রমণ করলো কেন? আলেকজান্ডারের সাথে তো আসলে ভারতের প্রথমত কোনো শত্রুতা ছিল না, পারস্য বা অন্যান্য রাজ্যের শত্রুতা ছিল। ভারতবর্ষের তো তেমন তার সাথে কোনো শত্রুতা বা বিরোধ বা এরকম হওয়ার কথা না। তো সেই আলেকজান্ডার স্বপ্রণোদিত হয়ে ভারতবর্ষে আক্রমণ করছে, ইভেন ভারতের অনেক রাজ্য জয়ও করছে। এরপরে প্রশ্ন হচ্ছে যে এই যে আলেকজান্ডার রাজ্য জয় করছে সেটা সাস্টেইন করলো না কেন? পরবর্তীতে আবার ভারতীয় রাজারা কিভাবে দখল করলো, এই সব বিষয়গুলো আজকে আমরা ক্লাসে উপস্থাপন করব। তো দেখেন, আমরা ফার্স্টে একটু আলেকজান্ডারের গুরুদের সম্পর্কে জানতে হবে। যেহেতু গ্রিসে আলেকজান্ডারের বিকাশ, তো গ্রিস কিন্তু দার্শনিকভাবে অনেক বিখ্যাত ছিল। ফিলোসফি থেকে নগর রাষ্ট্র অনেক কিছু নিয়ে কিন্তু গ্রিস অনেক বিখ্যাত ছিল। সেগুলো দেখেন, আলেকজান্ডার ও তার গুরুদের মনে রাখার একটা কৌশল আছে। স্পা স্পা দ্বারা কি বুঝাচ্ছি আমরা? সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার, এরা সবাই ছিল প্রাচীন গ্রিসের অধিবাসী। আর গ্রিক সভ্যতা, নগর রাষ্ট্র, তারপর হচ্ছে ফিলোসফি, ইভেন জ্ঞান বিজ্ঞানে বেশ ডেভেলপ করছিল গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতায় যুক্তিবাদী দার্শনিকদের বলা হতো সফিস্ট। সক্রেটিস সম্পর্কে আমরা দেখি, দার্শনিক হয়েও তার নিজের কোনো লেখা পাওয়া যায় না। এই জন্যই সক্রেটিসের অস্তিত্ব আছে নাকি নাই এটা নিয়েও সন্দিহান প্রকাশ করা হয়। হ্যাঁ, যে আসলে সক্রেটিস বলতে কেউ আছে কিনা, কারণ সক্রেটিসের পরিচয় পাওয়া যায় তার স্টুডেন্ট হচ্ছে প্লেটোর লেখায়। তো এই সক্রেটিস কি বাস্তবিক কোনো চরিত্র, নাকি প্লেটোর একটা মন গড়া কাহিনী বা মন গড়ার চরিত্র, যেমন হুমায়ুন আহমেদের আছে না এরকম মিসির আলী টাইপের, এরকম কিনা এটা নিয়ে বিতর্ক আছে। তবে আমরা ধরে নিচ্ছি সক্রেটিস নামে কেউ ছিল অবশ্যই। তিনি প্রকৃতির ছাত্র হিসাবে পরিচিত ছিলেন এই সক্রেটিস, যেহেতু তার নামে কোনো গ্রন্থ নাই, এই জন্য আমরা এটা নিয়ে আর বিস্তারিত বলতে পারতেছি না। প্লেটো প্লেটো দেখেন, প্রকৃত নাম হচ্ছে অ্যারিস্টোক্লেস, সক্রেটিসের শিষ্য ছিলেন। তার লেখনীতে সক্রেটিসের কথা পাওয়া যায়, তার প্লেটোর লেখনীতে সক্রেটিসের কথা প্রথম পাওয়া যায়। তার শিক্ষা কেন্দ্রের নাম ছিল হচ্ছে অ্যাকাডেমিয়া। একটা প্যাচ লাগবে আপনাদের, যে প্লেটোর শিক্ষা কেন্দ্র কোনটা আর অ্যারিস্টটলের শিক্ষা কেন্দ্র কোনটা। মনে রাখবেন উল্টা, অ্যারিস্টটল এ দিয়া শুরু অথচ তার শিক্ষা কেন্দ্রের নাম হচ্ছে লাইজিয়াম, আর প্লেটো পি দিয়া শুরু অথচ তার শিক্ষা কেন্দ্রের নাম হচ্ছে অ্যাকাডেমিয়া, মানে উল্টা। বিখ্যাত গ্রন্থ তার রিপাবলিক, অ্যাপোলজি, সিম্পোজিয়াম, অ্যালিগরি অফ দ্য কেভ ইত্যাদি ইত্যাদি অনেকগুলো তার বিখ্যাত গ্রন্থ। অ্যারিস্টটল প্রাণীবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের জনক, মানে প্রাচীন আর রাষ্ট্রবিজ্ঞানের জনক, আর আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হচ্ছে ম্যাকিয়াভেলিকে। তার শিক্ষা কেন্দ্রের নাম লাইসিয়াম। বিখ্যাত গ্রন্থ হচ্ছে মেটাফিজিক্স, পলিটিক্স, পয়েটিক্স, অন মেমোরি সামথিং ইত্যাদি। অ্যারিস্টটলের একটা বিখ্যাত উক্তি আছে, গণতন্ত্র হচ্ছে মূর্খের শাসন। আলেকজান্ডার বা সিকান্দার ইনি কিন্তু দার্শনিক ছিলেন না, ইনি বেসিক্যালি ছিলেন হচ্ছে যোদ্ধা। আমরা প্লেটো, তারপর হচ্ছে কি বলে সক্রেটিস কিংবা অ্যারিস্টটল সম্পর্কে জানি, এরা হলো দর্শন শাস্ত্রে বিখ্যাত ছিলেন, জ্ঞানী লোক ছিলেন, তারা জ্ঞান প্রচার করতেন। আর আলেকজান্ডার কিন্তু তাদের শিষ্য হয়েও কিন্তু মানে লেখাপড়া বা টিচিং বা ফিলোসফি এগুলোর ক্ষেত্রে তার ইয়া ছিল না, তিনি ছিলেন হচ্ছে রাজ্য বিজেতা। এবার দেখি আলেকজান্ডারের ইয়াটা, গ্রিক সাম্রাজ্য আলেকজান্ডারের প্রেক্ষাপটে দেখি। আলেকজান্ডার 356 খ্রিস্টপূর্বে, এটা কিন্তু খ্রিস্টাব্দ না, কিন্তু খ্রিস্টপূর্ব মনে রাখতে হবে। খ্রিস্টপূর্বে হচ্ছে বেশি থেকে কমে, আর খ্রিস্টাব্দ হচ্ছে কম থেকে বেশি। যেমন আপনারা সংখ্যারেখার অঙ্ক করছেন না, সংখ্যারেখার অঙ্ক যেমন দেখবেন আপনি বাম দিক দিয়ে হলে একরকম মান হয়, ডান দিক দিয়ে থাকলে আরেক রকম মান হয়, সেটা আরেকদিন বুঝাবো। খ্রিস্টপূর্ব মেসিডোনিয়াতে তার জন্ম। এই মেসিডোনিয়াতে আরেকজন বিখ্যাত লোকের নাম আছে, হচ্ছে মাদার তেরেসার কথা আছে। হ্যাঁ, জগৎ বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল ছিলেন তার শিক্ষক। অন্যান্য অভিজাত গ্রিক কৃষকের মতোই তিনি ফিলোসফি, শরীরচর্চা, যুক্তিবিদ্যা ইত্যাদি ঠিকছে। প্রায় 3 বছর হচ্ছে অ্যারিস্টটল আন্ডারে থাকার পরে 16 বছর বয়সে অ্যারিস্টটলের কাছ থেকে তার পাঠ গ্রহণ সম্পূর্ণ হয়। ঠিক আছে, অ্যারিস্টটলের কাছে প্রায় 3 বছর লেখাপড়া করছে। আচ্ছা, সে সময় গ্রিস কোনো একক সাম্রাজ্যের অধীনে ছিল না, বরং বিভক্ত ছিল অনেক অনেক ছোট নগর রাষ্ট্র। নগর রাষ্ট্র মানে বুঝছেন তো, একেবারে ছোট ছোট রাষ্ট্রে। এই জন্য ওই সময় বলা হয়তো নাগরিক কারা, যারা সরকারি চাকরি করে তারাই নাগরিক। এজন্য দাস এবং নারীদেরকে নাগরিক হিসাবে কাউন্ট করা হইতো না। যেহেতু ছোট রাষ্ট্র ছিল, তখনকার রাষ্ট্রের সংজ্ঞাটাই ভিন্ন ছিল, খুবই স্বাভাবিক। এখনকার সময় নগর রাষ্ট্র বলতে আমরা গ্রিসের নগর রাষ্ট্রকে বুঝাইতে পারবো না। তখনকার পরাশক্তি পারস্য সাম্রাজ্য, আমরা এটা নিয়ে আরো ডিটেলস আলোচনা করব।
পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য স্পার্টানরা ছাড়া বাকি সবাই জোটবদ্ধ হয়ে সম্মিলিত বাহিনী গঠন করেছিল। আলেকজান্ডারের বাবা মেসোডিনিয়ার রাজা ফিলিপ, আলেকজান্ডারের বাবা, সেই যৌথ বাহিনীর কমান্ডার ছিলেন যে কিসের বিরুদ্ধে? পারস্যের বিরুদ্ধে আমরা অ্যাটাক করব। গ্রিক পারস্য লাইগাই থাকতো। পারস্য জয় করা ছিল ফিলিপের স্বপ্ন, কিন্তু পারস্য অভিযানের আগেই ফিলিপ মারা গেছেন, আততায়ীর হাতে মারা যান। আলেকজান্ডার মাত্র তখন 20 বছর। পিতার স্থলাভিষিক্ত হওয়ার সর্বোচ্চ চেষ্টা চালান আলেকজান্ডার। বেশ কয়েকটা তাকে পরীক্ষা দিতে হয়। 336 খ্রিস্টপূর্বে হচ্ছে আলেকজান্ডার মেসিডোনিয়া সিংহাসনে বসেন। দেখেন বলছিলাম না খ্রিস্টপূর্ব যেটা, এটা কিন্তু বেশি থেকে কমে, কিন্তু হ্যাঁ সেম 356 336 প্যাস লাগায় না। খ্রিস্টাব্দ যেটা, এটা হচ্ছে কম থেকে বেশি হয়। আচ্ছা, ফিলিপের মৃত্যুর পর গ্রিসের নগর রাষ্ট্রগুলো বিভক্ত হয়ে পড়ে। অনেকেই আলেকজান্ডারের নেতৃত্ব মেনে নিতে চাইল না, খুবই স্বাভাবিক, বয়স কম, নেতৃত্ব মেনে নিতে চাইবে না, এটাই স্বাভাবিক। আলেকজান্ডারের যোগ্যতা প্রমাণের জন্য প্রথমে বলকান অঞ্চল অভিযান পরিচালনা করেন। তাহলে আলেকজান্ডার হচ্ছে বলকান অঞ্চল প্রথম জয় করেন। উদ্দেশ্য ছিল পারস্য প্রবেশের পথ নিরাপদ করা। এরপর তিনি এশিয়া মাইনর, এশিয়া মাইনর হচ্ছে বর্তমান তুরস্কের কথা বলতেছে, এশিয়া মাইনরে হচ্ছে পার্সিয়ানদের পরাজিত করে। তার মানে দেখেন তার যোগ্যতার প্রমাণ কিন্তু তিনি দেওয়া শুরু করছেন। ওকে, এরপর প্রায় বিনা বাধায় মিশর জয় করেন। এরপর শুরু হয় পারস্যের বিরুদ্ধে তার মেইন অভিযান। এখনো কিন্তু মানে ভারতবর্ষে কেন আক্রমণ করছে সেটা এখনো কিন্তু আমরা পাইনি। বেশ কয়েকটা যুদ্ধের পরে 331 খ্রিস্টপূর্বে দেখেন গাগমোলা, যখন ব্যাটেল অফ গাগমোলা, এটা আপনারা মানে হচ্ছে গুগল সার্চ দিয়েও পাবেন। যুদ্ধে আলেকজান্ডার পারস্য রাজা তৃতীয় দারিউসকে পরাজিত করেন। দারিউস সাম্রাজ্য ছেড়ে পালায়া যায় আর তার সেনাপতিরা তাকে হত্যা করে। তার মানে আলেকজান্ডার শেষ পর্যন্ত হচ্ছে পারস্য জয় করতে সফল হয়েছিল। আচ্ছা, এবার দেখেন ভারতবর্ষে আক্রমণের প্রেক্ষাপটটা কি দেখেন। এক সময় পারস্য গ্রিস আক্রমণ করছিল, ভালো কথা। এরপর হচ্ছে গ্রিসও যায় পারস্যরা আক্রমণ করে। এই দিন ধারাবাহিকতা আলেকজান্ডার পারস্য আক্রমণের সিদ্ধান্ত নেয়। 331 খ্রিস্টপূর্বে আলেকজান্ডার কি দারিউসকে পরাজিত করে। গ্রিক পারস্য যুদ্ধের সময় কিছু ভারতীয় রাজা আলেকজান্ডারের বিরুদ্ধে সৈন্য দিয়া পারস্য সম্রাটকে সাহায্য করছিল। দেখছেন মানে মানে খাল কেটে কুমির আনা, যেটা সেম কাজটাই কিন্তু হচ্ছে ভারতের রাজারা করছে। যাদের মধ্যে অন্যতম ছিলেন হচ্ছে রাজা পুরু। এইসব রাজাদের শিক্ষাদান ও বিশ্বজয়ের উচ্চাশা থেকে আলেকজান্ডার ভারতবর্ষে অ্যাটাক করে। বুঝতে পারছেন বিষয়টা? ভারতবর্ষে প্রথম অ্যাটাক করে হচ্ছে পারস্যরা। তারা খুব অল্প জায়গা বা সীমিত জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিল। প্রথম ম্যাসিভ অ্যাটাক করে হচ্ছে এই আলেকজান্ডার। 327 খ্রিস্টপূর্বে আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করে। আলেকজান্ডার আক্রমণের সময় ক্ষুদ্র রাজ্যগুলোর মধ্যে অনৈক্য লেগেছিল, খুবই স্বাভাবিক, যেহেতু ভারত অনেকগুলো ভাগে বিভক্ত ছিল। আমরা পরের ক্লাসে আলোচনা করব ষোড়শ জনপদ নিয়ে ভারত। তো এই অনৈক্যের মধ্যেই হচ্ছে আলেকজান্ডার আক্রমণ করে এবং সে সফলও হয়। ফলে খুব সহজে রাজ্যগুলো আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করে নেয়। 326 খ্রিস্টপূর্বে পাঞ্জাবের সন 1-2 সন ভিন্ন হইতে পারে, পাঞ্জাবের ঝিলাম নদীর তীরে, হ্যাঁ এই যে ঝিলাম নদী বিখ্যাত, রাজা পুরুর সাথে আলেকজান্ডারের ভয়াবহ যুদ্ধ হয়, যেটা হিদাসপিসের যুদ্ধ নামে পরিচিত। যুদ্ধে পুরুর পরাজয় হলো। আলেকজান্ডার তার বীরত্বে মুগ্ধ হয়ে পুরুকে রাজত্ব ফিরিয়ে দেন। এখানে আরেকটা বিষয় আছে, বিষয় হচ্ছে আলেকজান্ডারের পক্ষ থেকে গ্রিক থেকে এসে ভারত শাসন করাটা পসিবল না। এই জন্য কি করছে, রাজা পুরুকে হারাইছে, পুরুকে হারায় তার বশ্যতা স্বীকার করে নিছে, এরপর আবার তাদের মধ্যে বন্টন করে দিছে। মানে বিষয়টা হচ্ছে যে আমি যেহেতু ডিরেক্টলি শাসন করতে পারতেছি না, তো তোমাকে আমি বসে এনে তারপর হচ্ছে একটা করদ রাজ্য বানায় নিচ্ছি, এই টাইপের। হ্যাঁ, এই যুদ্ধের পরেই ভারতবর্ষে আলেকজান্ডারের আগ্রাসনের সমাপ্তি ঘটে। আলেকজান্ডারের বিজিত রাজ্যগুলো আলেকজান্ডার মৃত্যুর পরে 7টা রাজ্যে বিভক্ত হয়ে পড়ে। এদের মধ্যে 5টা ভারতে, 2টি ছিল ভারতের বাইরে। ভারতবর্ষ থেকে ফেরার পথে আলেকজান্ডার মারা যান। কত? 323 খ্রিস্টপূর্বে হচ্ছে মারা যান। পরবর্তীতে আলেকজান্ডারের বিশাল সাম্রাজ্য তার 7 সেনাপতি ভাগ করে নেয়। ভারত পড়ছিল হচ্ছে সেলিউকাসের অধীন। সেলিউকাস, আমরা এর কথাটা পাবো হচ্ছে যখন মৌর্য শাসন নিয়ে আমরা ক্লাস করব। এই সময় চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থান ঘটে। সেলিউকাস 305 সালে গ্রিক শক্তি পুনরুত্থানের চেষ্টা করে, মানে 305 সাল বলতে হচ্ছে খ্রিস্টপূর্বে, কিন্তু 305 খ্রিস্টপূর্বে সেলুলিড মৌলযুদ্ধ, এই যে এই যুদ্ধটা, এখানে চন্দ্রগুপ্ত মৌর্য তাকে পরাজিত করে এবং গ্রিক প্রাধান্যের অবসান ঘটান। এইভাবেই ভারতবর্ষে আলেকজান্ডারের যে একটা সাম্রাজ্য করার কথা ছিল সেটা কিন্তু এখানেই শেষ হয়। তাহলে বুঝতেই পারছেন যে কিভাবে কি হলো, যে মূলত যুদ্ধটা ছিল হচ্ছে গ্রিস আর পারস্য। ভারতবর্ষের রাজারা যায় কি করে পারস্যকে হেল্প করছে, তারই শত্রুতা হিসাবে আলেকজান্ডার ভারতে আক্রমণ করছে। তবে ভারতে আক্রমণ করলো হচ্ছে
ডিরেক্টলি হচ্ছে সাম্রাজ্য তৈরি করতে পারেনি, বরঞ্চ ভারতীয় রাজাদেরকে কি করা হয়েছে, আলেকজান্ডার সাম্রাজ্যটা দিয়ে দিছে, মানে বশ্যতা স্বীকার করে। পরবর্তীতে কিছু বছর ছিল, এরপর ভারতের শক্তি উত্থান ঘটে, গ্রিকরা পরাজিত হয়। তা আজকের ক্লাস এতটুকুই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।